শুরু হচ্ছে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়নের আসর। নমস্কার, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়নের আসরে আপনাকে স্বাগত। আমাদের আজকের বিষয় ডেঙ্গু সচেতনতা। আপনারা জানেন যে গত মাসেও আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং সেই সঙ্গে ডেঙ্গু অ্যাওয়ারনেস নিয়ে আমরা প্রোগ্রাম করেছিলাম, কিন্তু মনে হয়েছিল যে মানুষের জানানো দরকার যে ডেঙ্গু সচেতন যদি আমরা থাকি, অর্থাৎ শুধু ডেঙ্গু নয়, ভেক্টরবোর্ন ডিজিজ মশকবাহিত যে সমস্ত রোগগুলো আছে সেগুলো যদি আমরা সচেতন থাকি তাহলে আমরা সেগুলোকে প্রতিরোধ করতে পারবো, আমরা ভালো থাকবো। সেই লক্ষ্যেই আজকে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়নের আসরে আমাদের আজকের বিষয় ডেঙ্গু সচেতনতা। ডেঙ্গু সচেতনতা নিয়ে আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অফিসার অন স্পেশাল ডিউটি ভেক্টরবোর্ন ডিজিজ ডক্টর সুদীপ্ত ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর ভট্টাচার্য, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। নমস্কার। রয়েছেন আমাদের সঙ্গে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মাননীয় যুগ্ম সচিব শ্রী কৃষ্ণাভ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। শ্রী ঘোষ, আপনাকেও স্বাগত। নমস্কার। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি মলয় ঘোষ। আর আপনারা রয়েছেন আমাদের সঙ্গে অর্থাৎ টেলিফোনে 22437912। যারা দূরে রয়েছেন একযোগে যেহেতু অনুষ্ঠান আপনারা শুনছেন, FM গোল্ড, আকাশবাণী গীতাঞ্জলি, আকাশবাণী মুর্শিদাবাদ, আকাশবাণী শান্তিনিকেতন, আকাশবাণী শিলিগুড়ি, বিবিধ ভারতী কলকাতার 101.8 মেগাহার্টজ। সুতরাং দূরে যারা রয়েছেন 033 যোগ করে 22437912-তে অবশ্যই আপনার প্রশ্ন রাখতে পারেন। সেই সঙ্গে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানে বসার আগে আমরা আমাদের ত্রিস্তর পঞ্চায়েতের বিভিন্ন মানুষের সঙ্গে আমরা কথা বলেছিলাম। আমাদের এই বিষয় অর্থাৎ ডেঙ্গু সচেতনতা নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু প্রশ্ন আমাদের দপ্তরে এসেছিল। সে প্রশ্নগুলো আজকে আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাখবো এবং আমাদের সঙ্গে যেহেতু আমাদের অতিথি রয়েছেন ডক্টর সুদীপ্ত ভট্টাচার্য রয়েছেন জয়েন্ট সেক্রেটারি শ্রী কৃষ্ণাভ ঘোষ, এই প্রশ্নের উত্তর আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা দেওয়ার চেষ্টা করবো। আর তা সত্ত্বেও যাদের প্রশ্ন থাকবে 22437912-তে কিন্তু ফোন করতে পারেন। প্রথমেই যেটা আমাদের জেনে নেওয়া দরকার যে ডেঙ্গুকে একটা শহরকেন্দ্রিক রোগ হিসেবে দেখা হতো, কিন্তু এখন গ্রামেও কেন ডেঙ্গু রোগের প্রকোপ দেখা যাচ্ছে? শ্রী ঘোষ, দেখুন, বিগত 50 বছরে যদি পরিসংখ্যান দেখেন তাহলে সারা পৃথিবীতে প্রায় 30 গুণের বেশি ডেঙ্গুর যে ইনসিডেন্স সেটা বেড়েছে। শহরের দিকে সাধারণত বেশি হয়, তার প্রধান কারণ হচ্ছে শহরে খুব ঘনবসতিপূর্ণ এলাকা, শহরে জল জমে থাকা, যেহেতু ড্রেনেজ জল নিষ্কাশনের ব্যবস্থার ক্ষেত্রেও অনেক সময় প্রবলেম থাকে, প্রচুর কনস্ট্রাকশন ওয়ার্ক হয়, বিল্ডিং তৈরি হয়, যার ফলে জলের যে স্বাভাবিক গতি সেটা আটকে যায় অনেক সময়। তো এই যেগুলো পরবর্তীতে কিন্তু মশার প্রজনন স্থল হিসেবে সেগুলো তৈরি হয়। তো গ্রামাঞ্চলে এখন শহরের ক্ষেত্রে বেশি হওয়ার কারণ এটাই ছিল, কিন্তু ক্রমশ গ্রামাঞ্চলের দিকে যত বেশি কনস্ট্রাকশন ওয়ার্ক হচ্ছে, যত বেশি আরবানাইজেশন হচ্ছে, তত বেশি কিন্তু এই প্রবলেমগুলো, যেগুলো এই সমস্যাগুলো শহরের যে সমস্যাগুলো, সেগুলো কিন্তু আজকে গ্রামাঞ্চলেরও সমস্যা। গ্রামাঞ্চলেরও যেগুলো শহরের আশেপাশে যে পেরি আরবান যে জায়গাগুলো, সেগুলোতে দেখবেন সেগুলো প্রায় আধা শহর হয়ে উঠেছে এবং একই সঙ্গে শহরের যে সমস্যাগুলো সেগুলোও সেখানে কিন্তু এখন দেখা যাচ্ছে। ড্রেনেজের সমস্যা, আবর্জনা পরিষ্কারের সমস্যা, জলের যে স্বাভাবিক বেরিয়ে যাওয়ার যে চ্যানেল সেগুলো ব্লক হয়ে কনস্ট্রাকশন হয়েছে,
তো তার ফলে সেই জলগুলো জমে যাচ্ছে, জল নিষ্কাশনের জায়গা থাকছে না। তো ফলত গ্রামাঞ্চলেও কিন্তু এখন শহরের মতনই ডেঙ্গুর প্রকোপটা বাড়ছে। আমরা আজকে যখন অনুষ্ঠান করছি এই সময় আরও একটি তথ্য দিই, আমরা গত মাসেও আমরা ভেক্টরবোর্ন ডিজিজ নিয়ে আমরা কথা বলেছিলাম, এ মাসেও আমরা কথা বলছি ডেঙ্গু সচেতনতা নিয়ে। আর ঠিক এই সময়ই পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের যে সমাচারপত্র পঞ্চায়েতি রাজ, যার দায়িত্বে এই মুহূর্তে রয়েছেন চিফ এডিটর শ্রী প্রসেনজিৎ হংস এবং রয়েছেন এডিটর যুগ্ম সচিব যিনি রয়েছেন পার্থ চক্রবর্তী মহাশয়। এই দুজনের নির্দেশেই কিন্তু গত বছর আমরা ডেঙ্গু সংখ্যা করেছিলাম এবং সেই ডেঙ্গু সংখ্যাটি পুনর্মুদ্রিত, মানে আমাদের মানুষের মানে ত্রিস্তর পঞ্চায়েতের সাধারণ মানুষ যাতে এই বিষয়ে সচেতন হয়, সেখানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের ডাক্তারবাবুরাও সেই সংখ্যায় লিখেছেন। সেই পত্রিকাটি কিন্তু ইতিমধ্যেই আমাদের ৩,৩39টি গ্রাম পঞ্চায়েতে বইটি পুনর্মুদ্রিত করে ডাকযোগে পাঠানো হয়েছে। এবং যারা আমাদের অনুষ্ঠান শোনেন নিয়মিত, আমাদের মাস এডুকেশন ডিপার্টমেন্ট তারা আমাদের রাজ্যে 1983টি গ্রামীণ গ্রন্থাগারের ঠিকানা তারা পাঠিয়েছেন। ইতিমধ্যেই সারা রাজ্যে প্রায় 2000 লাইব্রেরিতে কিন্তু সেই সংখ্যাটি চলে গেছে ডেঙ্গুর সংখ্যা। সুতরাং ডেঙ্গু নিয়ে বিভিন্ন সচেতনতা, বিভিন্ন জেলায় কি কি সচেতনতার ব্যবস্থা নেওয়া হয়েছে, সব কিছু নিয়ে যদি আপনাদের পড়তে আগ্রহী হন, আপনারা কিন্তু আপনাদের নিকটবর্তী গ্রামীণ গ্রন্থাগারে গিয়ে কিন্তু পঞ্চায়েতি রাজের এই ভেক্টরবোর্ন ইস্যুটি কিন্তু আপনারা দেখতেই পারেন। আমরা আসি, আমাদের সঙ্গে রয়েছেন যেহেতু ডক্টর সুদীপ্ত ভট্টাচার্য রয়েছেন। ডক্টর ভট্টাচার্য, প্রথমেই যেটা জানতে চাইবো আপনার কাছে, এই মুহূর্তে আমাদের ডেঙ্গুর নিরিখে আমাদের রাজ্যের চিত্রটা কিরকম? ব্যাপারটা হচ্ছে যে ডেঙ্গু তো প্রতি বছরই হয়, এটা আমাদের মোটামুটি আমরা জেনে গেছি। আমরা যদি দীর্ঘদিন ধরে পরিসংখ্যান দেখে থাকি, ডেঙ্গু হচ্ছে আমাদের, এবং এই ডেঙ্গুর যে প্রাদুর্ভাবটা দেখা যায় সাধারণত বর্ষাকালের দিকে। এবং বর্ষাকালটা আমরা সাধারণত ধরে থাকি যে সাধারণত এটা মানে অসুখের প্রাদুর্ভাবটা সাধারণত জুন থেকে শুরু হয়, নভেম্বর পর্যন্ত চলতে থাকে। কিন্তু ডেঙ্গুটা কিন্তু এখন আর সেইভাবে শুধু বর্ষাকালের অসুখ বা বর্ষাকালের প্রাদুর্ভাব পাচ্ছে এটা বলা যাবে না, সারা বছরই কম বেশি বিভিন্ন জায়গায় হয়ে থাকে। এবছর পশ্চিমবঙ্গের শীতকালে বিভিন্ন জায়গাতে যেমন আলিপুরদুয়ারে, আমাদের বাঁকুড়াতেও কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা গিয়েছিল। তবে পরিসংখ্যান কথাও যদি বলে থাকেন, বিগত 2 বছরের তুলনায় ডেঙ্গুর কিন্তু এবছরের প্রাদুর্ভাব তুলনামূলকভাবে বেশ কিছুটা কম। এর জন্য অবশ্য সকলে মিলে আমরা একসঙ্গে কাজ করছি, সেটা একটা কারণ হতে পারে। তবে এই পরিসংখ্যান কম আছে মানে এই নয় যে আমরা খুব ভালো জায়গায় আছি। এটা এমন নয় যে যদি আর একটা কয়েক পশলা বৃষ্টি হয়, এখন যদি কয়েকটা বৃষ্টি হয়, বর্ষার যদি সময় জল জমে বা ছোটো ছোটো কন্টেনারের মধ্যে যদি হচ্ছে আমাদের মশা লার্ভা পাওয়া যায়, তাহলে কিন্তু হঠাৎ করে কেসের সংখ্যা বাড়তে পারে। তবে গত বছরের থেকে বা তার আগের বছরের থেকে আমরা কিন্তু বেশ স্বস্তিদায়ক জায়গায় আছি এই মুহূর্তে দাঁড়িয়ে। সেই সঙ্গে যদি বলতে হয়, আমাদের পশ্চিমবঙ্গের কয়েকটি জেলা, তার মধ্যে হচ্ছে মুর্শিদাবাদ, তার মধ্যে মালদা, উত্তর 24 পরগনা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, এই জায়গাগুলোতে কিন্তু বেশ কিছুটা জায়গায় প্রাদুর্ভাব রয়েছে। অন্য সবকটা জেলাতেও আছে, কিন্তু তুলনামূলকভাবে অন্য বছরের তুলনায় কম। আমাদের সচেতন থাকতে হবে এবং ডেঙ্গু প্রতিরোধের জন্য যা যা কর্মসূচি সেগুলো কিন্তু সমানভাবে আমাদের মধ্যে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু চালাতে হবে। আবহাওয়ার পরিবর্তন, তার সঙ্গে সঙ্গে জ্বর, বিভিন্ন জিনিসগুলো রয়েছে, মানে ঠিক ডেঙ্গুর লক্ষণগুলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি যেহেতু হচ্ছে ডেঙ্গু একটা ভেক্টরবোর্ন ডিজিজ, সুতরাং ভেক্টরবোর্ন ডিজিজের ক্ষেত্রে স্বাভাবিকভাবে আমাদের প্রথম মনে আসে প্রাথমিক লক্ষণ হচ্ছে মানুষের ক্ষেত্রে ডেঙ্গুকে আমরা শনাক্তকরণ করার জন্য প্রাথমিকভাবে মানুষের ক্ষেত্রে জ্বর আসে। জ্বর একটা খুব কমন লক্ষণ। এখন জ্বরটা তো অনেক কিছুতেই হতে পারে, ম্যালেরিয়াতে জ্বর হতে পারে, চিকনগুনিয়া জ্বর হতে পারে, কালা জ্বরে জ্বর হতে পারে, আমাদের যে কোনো ভাইরাল ফিভারে জ্বর হতে পারে, ইনফ্লুয়েঞ্জা জ্বর হতে পারে। তাই ডেঙ্গুর জ্বরটা নিয়ে আমরা এত ভাবছি কারণ ডেঙ্গুর জ্বরে কি হয়? তা ডেঙ্গুর জ্বরের সঙ্গে হচ্ছে ডেঙ্গুর জ্বরে 3 থেকে 4 দিন জ্বরটা থাকতে পারে এবং তীব্র মাথার যন্ত্রণা, প্রচণ্ড মাথা যন্ত্রণা করে, চোখের পেছন দিকে ব্যথা করে। নেক্সট চলে আসি আমরা, প্রচণ্ড গা হাত পায়ে মাংসপেশিতে সাংঘাতিক ব্যথা করে, মানুষের বমি বমি ভাব হয়, প্রচুর বমি, মানুষ নসিয়া যেটাকে বলি, মানুষ বমি করতে পারে, লুজ মোশন, ডায়রিয়া শুরু হতে পারে। ঠিক আছে, মানুষের ক্ষেত্রে দেখা যায় শরীরে বিভিন্ন জায়গা থেকে দেখা যায় কাশির সঙ্গে রক্ত হচ্ছে, বমির সঙ্গে রক্ত আসছে, প্রস্রাবের সঙ্গে রক্ত আসছে, চামড়া দেখা যাচ্ছে কালশিটে দাগ পাওয়া যাচ্ছে। এইগুলো কিন্তু সমস্যাগুলো আমরা দেখতে পাই। কিন্তু সবসময় যে সমস্ত রোগীর ক্ষেত্রে এই সংকীর্ণ সিমটমগুলো থাকবে এরকমও নয়, কোনো একটা থাকতেই তো পারে, কোনো একটা থাকতে পারে, অনেকগুলো একসঙ্গে অনেকগুলো থাকতে পারে, 2-3টা থাকতে পারে। আবার এমনও দেখা গেছে এই বছরে যখন আমরা বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে যখন গিয়েছিলাম, সেক্ষেত্রে দেখা গেছিল মানুষের জ্বর নেই, শুধুমাত্র ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করেছে। এবং ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করার জন্য পরে দেখা গেছে ডায়রিয়া রোগীকে চিকিৎসা করতে গিয়ে যখন প্রাথমিকভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা করছি, তখন কিন্তু ডেঙ্গু ধরা পড়ছে। তার জন্য আবার পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে আমরা আলাদা করে নির্দেশিকা জারি করেছি যে ডায়রিয়া রোগীগুলোকে কিন্তু ভালো করে যেন বিভিন্ন সরকারি হাসপাতালে বা যে কোনো যারা হচ্ছে তাদেরকে যেন ভালো করে পরীক্ষা নিরীক্ষা করা হয়। সুতরাং ওইভাবে আমাদের সমস্ত ব্যাপারটাকে নজরদারির মধ্যে রাখতে হবে। জ্বর, সেই সঙ্গে অ্যাসোসিয়েটেড সাইন সিমটম,
এগুলো কিন্তু সবসময় মাথায় রেখেই ডেঙ্গুর নির্ণয়গুলো পরীক্ষার দিকে আমাদের এগোতে হবে। রক্ত পরীক্ষা কবে করব, কোন সময় করলে ঠিক ধরা পড়বে যে ডেঙ্গু? হ্যাঁ, অবশ্যই। তো এটা একটা খুব জানার বিষয় এবং বহুল প্রচলিত প্রশ্ন। ডেঙ্গুর ক্ষেত্রে, জ্বরের ক্ষেত্রে সাধারণত 1 থেকে, আজকে যদি জ্বর শুরু হয় 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, প্রথম 5 দিনের মধ্যে কিন্তু আমরা যে রক্ত পরীক্ষা করি সেটাকে বলা থেকে NS1 টেস্ট, এবং 5 দিনের পর থেকে যে রক্ত পরীক্ষা করা হয় সেটাকে বলা হয় IgM টেস্ট। পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজে, সমস্ত সেকেন্ডারি হসপিটাল মানে জেলা হাসপাতাল, সাব ডিভিশন হসপিটাল, মহকুমা হসপিটাল যেটাকে বলছি, সুপার স্পেশালিটি, স্টেট জেনারেল হসপিটাল, আমাদের ক্ষেত্রে হচ্ছে ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে, কিছু কিছু জায়গায় আরবান প্রাইমারি হেলথ সেন্টারগুলোতে, ইউপিএসসির বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের রক্ত পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে হয়, এবং বিভিন্ন যারা আমাদের প্রাইভেট ডায়াগনস্টিক আছে তারাও করেন। তাহলে মানুষকে সচেতন হয়ে এই 5 দিনের বেশি আমরা কিন্তু করবো না, আমরা যত দ্রুত সম্ভব কিন্তু রক্ত পরীক্ষা করবো, তত বেশি সংখ্যক মানুষ কিন্তু আমাদের এই স্ক্রিনিং এর মধ্যে আসবেন, তত তাড়াতাড়ি ডায়াগনোসিস হবে, তত তাড়াতাড়ি কিন্তু আমরা তাকে চিকিৎসা করে সুস্থ করতে পারবো। মানে ডেঙ্গুর ক্ষেত্রে কারা বেশি ভালনারেবল, ঝুঁকিপূর্ণ কারা? হ্যাঁ, যে কোনো অসুখের ক্ষেত্রেই আমরা সাধারণত ধরে থাকি হচ্ছে যারা খুব মানে এক্সট্রিম এজ গ্রুপে রয়েছে, মানে এক্সট্রিম এজ গ্রুপ মানে খুব ছোট, মানে যারা খুব শিশু যারা রয়েছে, ছোট বাচ্চা, 5 বছরের নিচে বাচ্চা রয়েছে, বা যারা খুব বেশি বয়স্ক মানে ধরে থাকি 60 বছরের উপর যারা সিনিয়র সিটিজেন, তাদের সবসময় ভালনারেবল গ্রুপের মধ্যে ধরা হয়ে থাকে, এরা সবসময় ঝুঁকিপূর্ণ থাকে। এছাড়াও দেখা যাচ্ছে আমাদের কি যারা অ্যান্টিনেটাল মাদার, যারা গর্ভবতী মহিলা, এরা কিন্তু সবসময় ঝুঁকিপূর্ণ। এছাড়াও সাপোজ ধরে নেওয়া একজন মানুষের হচ্ছে যার বয়স হচ্ছে 30 বছর, তার দেখা গেল একটা কিডনির অসুখ রয়েছে। একজন দেখা যাচ্ছে 40 বছর বয়স, তার দেখা গেল হঠাৎ শ্বাসকষ্ট রোগী আছে, মানে কোমরবিড ইলনেস আছে। দেখা যাচ্ছে কোনো ছোট বাচ্চা, তার থ্যালাসেমিয়া আক্রান্ত রয়েছে। এই কোমরবিড ইলনেস ওলা মানুষটা কিন্তু সবসময় ঝুঁকিপূর্ণ। তাহলে আমরা যদি ধরে দেখি শিশু, বয়স্ক মানুষ, গর্ভবতী মহিলা এবং যাদের কোমরবিড ইলনেস রয়েছে, তারা কিন্তু সবসময় রোগের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ থাকে। এদেরকে আমাদের প্রায়োরিটি বেসিসে চিকিৎসা করতে হবে, প্রায়োরিটি বেসিসে এদেরকে নজরদারি করতে হবে, এবং প্রায়োরিটি বেসিসে এদের কিন্তু চিকিৎসা সম্পূর্ণ করতে হবে। আমরা ডেঙ্গু নিয়ে যখন কথা বলছি, ঠিক ডেঙ্গু প্রতিরোধে পঞ্চায়েতের দায়িত্ব কতখানি, শ্রী ঘোষ? লোকাল রুরাল বডি হিসেবে পঞ্চায়েতের বিরাট ভূমিকা রয়েছে এখানে। প্রথমত যেটা এর আগেও আমরা বলেছিলাম যে আমরা সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলিতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট এইটা আমরা তৈরি করার চেষ্টা করছি। তাহলে গ্রাম পঞ্চায়েতের প্রধান দায়িত্ব এখানে যে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, বসতিগুলোতে লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট এইগুলোকে তৈরি করা, যেখানে যেখানে ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটগুলি হয়ে গেছে সেখানে সেখানে সেগুলিকে ফাংশনাল করে তোলা, ব্যবহারযোগ্য করে তোলা। এইটা একটা খুব বড় কাজ, কারণ এটা হলে অনেকটাই আমরা ডেঙ্গুর মোকাবিলা করতে পারবো। দ্বিতীয়ত হচ্ছে যেখানে হয়ে গেছে এই ওয়েস্ট কালেকশনগুলো, আমাদের মূলত যেগুলো অজৈব যে বর্জ্য পদার্থটা, নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট, প্লাস্টিক কন্টেনার বিভিন্ন রকমের, তো এইগুলো তো একটা সমাজে এখন এনভায়রনমেন্টে একটা ভয়ঙ্কর অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। আমরা এর আগের দিনও স্বাস্থ্য দপ্তরে আমাদের আলোচনা চলছিল এই ব্যাপারটাতে। তো এইগুলোকে কালেকশন করে নিয়ে আসা, প্রত্যেকটি সংসদ ধরে ধরে সেইগুলো তার প্ল্যান তৈরি করা, তার কালেকশনের প্ল্যান করা, সেগুলো তুলে নিয়ে এসে এক জায়গায় তাকে প্রোটেক্টিভ ওয়েতে রাখা, যাতে সেখানে আর জল না জমে। প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট বিভিন্ন ব্লকে করা হচ্ছে। তাহলে এই প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টে এই ধরনের প্লাস্টিক যেগুলো রয়েছে সেইগুলোকে পাঠানো, যাতে সেগুলো প্রক্রিয়াকরণের জায়গায় আমরা যেতে পারি। এছাড়া প্রত্যেকটি গ্রাম সংসদ স্তরে VHSNC আছে, ভিলেজ হেলথ স্যানিটেশন নিউট্রিশন কমিটি। মূলত ওই সংসদের যিনি মেম্বার রয়েছেন বা যারা মেম্বার রয়েছেন তাদের নেতৃত্বে এই কমিটি রয়েছে, যেখানে ওই সংসদে বসবাসকারী সমস্ত স্তরের মানুষ রয়েছেন, সেলফ হেল্প গ্রুপের দিদি থেকে শুরু করে অঙ্গনবাড়ি, হেলথ ওয়ার্কার, মাস্টার মশাই প্রত্যেকে রয়েছেন। তো তাদেরকে নিয়ে তাদেরকে এই প্রক্রিয়ার ভিতরে, এই যে লড়াইটা চলছে এই প্রক্রিয়ার ভিতরে তাদেরকে যুক্ত করা, VHSNC-কে, যাতে তারা বসে নিজেরা ঠিক করেন যে হ্যাঁ আমার এই পাড়ায় এই জায়গায় ময়লা জমছে, তাহলে এই ময়লাটার জন্য আমরা কি করতে পারি, মানে মানুষকে ইনভলভ করানোর যে কাজটা, এখানে পঞ্চায়েতের একটা বড় ভূমিকা রয়েছে। এছাড়া যেটা বলার, চতুর্থ শনিবার করে CHCMI এর মিটিং হয়। CHCMI বলতে জন উদ্যোগে জনস্বাস্থ্য, তার আলোচনা হয়, সেখানে সবারই আসার কথা, সবাই আসেন। তো এই আমার আজকের অনুষ্ঠানের মাধ্যমে এটাও অনুরোধ থাকবে পঞ্চায়েতের যারা কর্মী রয়েছেন, পঞ্চায়েতের ব্যবস্থার সঙ্গে যুক্ত যারাই রয়েছেন, জনপ্রতিনিধি থেকে শুরু করে সবাই, যে এই চতুর্থ শনিবারের মিটিং VHSNC কমিটিতে যা যা আলোচনা হলো বা এই ধরনের যা যা সমস্যাগুলো উঠে আসছে সংসদ স্তর থেকে, সেইগুলো যদি গ্রাম পঞ্চায়েতে চতুর্থ শনিবারের মিটিংটাকে স্ট্রেংথেনিং করে, শক্তিশালী করে, সেখানে যদি আলোচনা করা হয় এবং তার যে ওয়ে আউট সেগুলো বার করা যায়,
সেইখানে পঞ্চায়েতের একটা বিরাট ভূমিকা রয়েছে। এছাড়াও আমরা তো আমাদের শ্রোতারাও জানেন যে আমরা ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম বলে আমরা চালাই। তার মাধ্যমে ক্লিনিং বলুন, বর্জ্য নিষ্কাশনে সাহায্য করা, স্প্রে করা বিভিন্ন জায়গায়। আমি এখানেই আসতে চাইছিলাম যে সলিড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট বা তার সাথে প্লাস্টিকের কথা উঠে এলো, বা গ্রে ওয়াটার, ব্ল্যাক ওয়াটার, যাই থাকুক না কেন, একদম সুনির্দিষ্টভাবে যখন আজকে আমরা ডেঙ্গু সচেতনতা নিয়ে কথা বলছি, ডেঙ্গু প্রতিরোধে দেখুন সব, এবং এর সাথে সাথে যেহেতু প্রযুক্তিকে কাজে লাগিয়ে এক্ষেত্রে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবস্থাকে কাজে লাগানো কি হচ্ছে? আধুনিক তথ্য প্রযুক্তিকে অবশ্যই আমরা এখানে কাজে লাগাচ্ছি। যেমনি আমি এই ভেক্টর যে প্রশ্নটার ইয়েতে এটা আসলো, আমাদের প্রচুর কর্মী রয়েছেন যারা এই ইন্সপেকশন করেন, বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন এলাকা ইন্সপেকশন করেন, কোথায় জল জমে রয়েছে, সেই জলে লার্ভা আছে কিনা সেগুলো তারা পরীক্ষা করেন, পরিষ্কার করা জায়গাগুলোকে সেইগুলো তারা করেন যদি লার্ভা পাওয়া যায়, এবং পরিষ্কার করে ইনসেকটিসাইড স্প্রে করা, এই কাজটা করেন। এখন এই যে পুরো কাজটা, এইটাকে মনিটরিং সুপারভিশন করার জন্য, কারণ এটা আগে একটা সমস্যা আমাদেরও মনে হয়েছিল, তো করার জন্য আমরা পুরোটাই এখন প্রযুক্তিকে কাজে লাগিয়েছি, যেটা অ্যাপের মাধ্যমে এই পুরো ইন্সপেকশন করার পরে তার পরবর্তী যে কাজগুলো, পরিষ্কার করা, স্প্রে করা, সেগুলো অ্যাপের মাধ্যমে আমাদের কাছে উঠে আসে। আজকের দিনে বসে গ্রাম পঞ্চায়েত স্তর থেকে শুরু করে রাজ্য পর্যন্ত কোথায় কি কাজ হচ্ছে, কতটা কাজ হচ্ছে, আমরা সেটা দেখতে পারি। আমি ডক্টর ভট্টাচার্যের কাছে আসি, যে ডেঙ্গু যদি হয়, ধরা পড়ে, প্রাথমিকভাবে আমাদের কি করণীয়? হ্যাঁ, আমরা যেটা প্রথমেই জানলাম যেটা হচ্ছে যে ডেঙ্গু কি করে ধরা পড়ছে। ডেঙ্গু ধরা পড়ার ক্ষেত্রে তো আমাদের জানি যে রক্ত পরীক্ষার মাধ্যমে আমরা ডেঙ্গু প্রথমত ডায়াগনোসিস করি, ল্যাবরেটরি কনফার্ম করি। তার আগে কিছু সাইন সিমটম থাকে। সাইন সিমটম গুলো যেমন আগে আলোচনা হলো, জ্বর থাকবে, মাথা যন্ত্রণা থাকতে পারে, গায়ে র্যাশ বেরোতে পারে, চোখের পেছন দিকে ব্যথা হতে পারে, বমি হতে পারে, পেটে ব্যথা হতে পারে, লুজ মোশন হতে পারে ইত্যাদি। মানে বাড়িতে কারো একজনের হলো, বাকিদের কি করণীয়? যে যদি আমার কোনো মানুষের ক্ষেত্রে ডেঙ্গু ডায়াগনোসিস হয়, তাহলে প্রথমেই ক্ষেত্রে যে কোনো অসুখের ক্ষেত্রে প্রথম কথা তার রেস্ট দরকার, একটা উপযুক্ত বিশ্রাম দরকার, উপযুক্ত বিশ্রাম থাকতে হবে, এবং অবশ্যই সেই রোগীকে মশারির মধ্যে থাকতে হবে। বাড়িতে যদি কেউ থাকে মশারির মধ্যে থাকবে। কেন মশারির মধ্যে থাকবে? মশারির মধ্যে থাকলে সেই রোগীর সঙ্গে মশার কন্ট্যাক্টটা বন্ধ হবে, তাহলে সেই রোগী থেকে কিন্তু আর মশা কামড়ে অন্য কাউকে কিন্তু আর ডেঙ্গু সংক্রমণ করতে পারবে না। 2, 3 নম্বর হচ্ছে ওই রোগীকে প্রচুর পরিমাণে পানীয় জল খেতে হবে। পানীয় জল পানীয় জল প্রচুর পরিমাণে মানে কি? যদি আমরা একটা পূর্ণবয়স্ক মানুষ সারাদিনে যদি 3 লিটার জল খাই বা 2.5 লিটার জল খাই, তাহলে তাকে আরও 1 লিটার অতিরিক্ত জল বেশি খেতে হবে। বা কোনো যদি শিশু দেখা যায় সারাদিনে 1.5 লিটার জল খাচ্ছেন, তাকে কিন্তু আরও 1 লিটার জল, মানে 1.5 লিটার থেকে 1 লিটার 2.5 লিটার জল খেতে হবে। তাহলে জলটা খেতে হবে। আর কি খেতে পারে? সে সঙ্গে তাকে উপযুক্ত পরিমাণে পথ্য খেতে হবে। পথ্যর মধ্যে কি কি থাকতে পারে? আমার একদম বাড়ির স্বাভাবিক খাবার দাবার খাবে, কোনো রকম রিচ বা কোনো রকম অতিরিক্ত তৈলাক্ত কোনো খাবারের প্রয়োজন নেই। বাড়ির স্বাভাবিক ভাত, ডাল, মাছ, প্রোটিন জাতীয় খাবার খেতে পারে। তারপর কি থাকতে পারে? সে সঙ্গে ডালের জল খেতে পারে, স্যুপ খেতে পারে, এগুলো কিন্তু সে খেতে পারে। কিন্তু কি কি খাবে না? কোল্ড ড্রিঙ্কস খাবে না, ঠিক আছে? কোল্ড ড্রিঙ্কস খাবে না। বা দেখা যাচ্ছে যেখানে যার রোগীর ক্ষেত্রে ব্লাড প্রেশার বেশি রয়েছে সে কিন্তু ওআরএসটা খাবে না। যার ব্লাড প্রেশার নেই, যার সুগার নর্মাল আছে, সে অবশ্যই ওআরএস সারাদিনে খেতে পারে। আর কি করতে পারে? ডেঙ্গু রোগীর ক্ষেত্রে প্রথমেই বলা যায় তার একটা লক্ষণ কিন্তু জ্বর। তার জ্বর থাকলে তাকে একটা প্যারাসিটামল খেতে হবে। প্যারাসিটামল তার নির্দিষ্ট ডোজ আছে, যেটা ডাক্তাররা বলে থাকেন বা আমাদের স্বাস্থ্যকর্মীরা জানেন, সেই অনুযায়ী যে প্যারাসিটামল দিয়ে থাকেন, সেই প্যারাসিটামলের ডোজ অনুযায়ী তাকে প্যারাসিটামল খেতে হবে। জ্বর এলে ঠান্ডা জলে ভালো করে গাটা মুছতে হবে, ভালো করে ঠান্ডা জলে গা, টেপিড স্পঞ্জিং আমরা বলে থাকি। বাইরে ওষুধের দোকান থেকে কিন্তু কোনো রকম কোনো ওষুধ কিনে খাওয়া যাবে না, ডাক্তারের পরামর্শ ছিল। এটা কিন্তু খুব জরুরি জিনিস। তারপর চলে আসি, যে বাড়িতে ডেঙ্গু রোগী রয়েছে সে বাড়ির চারপাশটা কিন্তু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার। বিশেষ করে বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নের মধ্যে বাড়ির পেছন দিকটা, বাড়ির ছাদ, বাড়ির তুলসী তলা, ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু ভালো করে, বাড়ির ভেতরে যেখানে পুজো করা হচ্ছে, সেখানে পুজোর যে মঙ্গল ঘট থাকে সেইখানে। কোনো জায়গায় দেখা হচ্ছে বাড়ি থেকে আইসক্রিম খেয়েছে, কোনো একটা জায়গায় কেউ ফুচকা খেয়েছে, কিছু একটা, মানে বাড়ির পেছনে চৌবাচ্চায় যেমন জল জমিয়ে রাখা যাবে না, মঙ্গল ঘটেও তেমনি জল জমিয়ে রাখা যাবে না, ঠিক আছে? এইগুলো করতে হবে। এবং অবশ্যই সেই সঙ্গে যেহেতু বাড়িতে একজনের ডেঙ্গু হয়েছে, সুতরাং বাকি বাড়িতে যারা বাড়ির ফ্যামিলি মেম্বার্স রয়েছেন, পরিবারের যারা সদস্য রয়েছে, তাদের কিন্তু সচেতন হওয়ার ব্যাপার। কারণ তাদের যদি কারোর আবার জ্বর চলে আসে, তাদেরও কিন্তু পরীক্ষার আওতাভুক্ত আনতে হবে। তাহলে এই পদ্ধতিগুলোকে যদি আমরা করতে থাকি, তাহলে কিন্তু সহজেই আমরা রোগীগুলোকে সুস্থ করতে পারবো। এবং সেই সঙ্গে একটা বলার ব্যাপার, যতটা ডেঙ্গু রোগী আমরা পাই, তার কিন্তু অধিকাংশ কি, তার ম্যাক্সিমাম রোগী কিন্তু হচ্ছে গৃহ চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ হয়ে যায়।
খুব সামান্য সংখ্যক রোগীকে কিন্তু আমাদের হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হতে পারে। সুতরাং সেই দিকে নজরদারি করে আমরা প্রাথমিক অবস্থায় রোগীকে ডায়াগনোসিস করব এবং গৃহ চিকিৎসার উপর জোর দেবো। আমি শ্রী ঘোষের কাছে আসি যে স্বাস্থ্য দপ্তর তারা স্বাস্থ্য নিয়ে সবকিছুই করছে, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর যেটা আপনার কথার মধ্যে উঠে এলো যে সেখানে CHCMI কমিউনিটি হেলথ কেয়ার ম্যানেজমেন্ট ইনিশিয়েটিভ জন উদ্যোগে জনস্বাস্থ্যের কাজ, মানে স্বাস্থ্যের কাজ পঞ্চায়েতও করছে। যদিও পঞ্চায়েতের যে 5টা উপসমিতি গ্রাম পঞ্চায়েত স্তরে বা যেখানে পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদে 10টা স্থায়ী সমিতি আছে সেখানেও স্বাস্থ্য রয়েছে, মানে ঠিক দুই দপ্তরের মধ্যে সমন্বয়, মানে কিভাবে সমন্বয়ের মাধ্যমে আজকে ডেঙ্গু সচেতনতার কাজটা চলছে সেটাও জানবো। দেখুন, এখানে দুটি দপ্তর বা আমরা যদি আরবান ডেভেলপমেন্টকে নিই 3টি দপ্তর, আচ্ছা, তারা মেইন স্টেক হোল্ডার অবশ্যই, কিন্তু এটি যেহেতু একটা যৌথ প্রক্রিয়া এবং এই লড়াইটা সবার একসাথে, সেই জন্য মাননীয় মুখ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি রয়েছে যেখানে সমস্ত দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের তারা এই কমিটির মেম্বার, তাদের প্রধান সচিব এবং সচিবরা, এবং এই কমিটি কিন্তু খুব ঘন ঘন এখানে বসা হয়। একই রকমভাবে জেলা স্তরেও বিভিন্ন দপ্তরকে নিয়ে কমিটি রয়েছে, ব্লক স্তরেও কমিটি রয়েছে, যারা প্রত্যেকে একসাথে বসেন এবং একসাথে মিলে কিভাবে এগোনো যায়, কিভাবে ডেঙ্গুকে কমানো যায় সেই পরিকল্পনা এবং মনিটরিং আলোচনাগুলো করেন। কারণ আমরা প্রথমেই বলেছিলাম যে ডেঙ্গু লড়াইয়ের ক্ষেত্রে একটা প্রধান হাতিয়ার কিন্তু সচেতনতা। কাজেই আমরা সমাজে যারাই রয়েছি প্রত্যেকের স্তরে যদি সচেতনতাটা ছড়াতে পারি, মানুষের মধ্যে এই বার্তাটা পৌঁছে দিতে পারি, তার উদ্দেশ্যেই এটা এইভাবে করে রাখা আছে। আমি ডক্টর ভট্টাচার্যের কাছে আসি যে আমরা আজকে যে সেপ্টেম্বর মাসে আমরা অনুষ্ঠান করছি, আমরা অগাস্ট মাসের ফার্স্ট উইক যেটি গেছে ব্রেস্ট ফিডিং উইক, মাতৃদুগ্ধ পান পালন সপ্তাহ, আবার সেপ্টেম্বর মাসটা হচ্ছে পোষণ মাস, মানে পুষ্টির মাস। ঠিক সেই জায়গায় আজকে নবজাতক গর্ভবতীর কথা, ভালনারেবলের কথাটা আপনি বলেছেন, ঝুঁকিপূর্ণ বা ছোট বাচ্চা যারা রয়েছে, মায় ছায় গায়ে গায়ে ক্যাঙ্গারু মাদার কনসেপ্ট, সে একদম মায়ের দুধই খাবে। কিন্তু এই যে সচেতনতা, মানে মায়ের যদি ডেঙ্গু হয় তাহলে মা বাচ্চাকে কি তার বুকের দুধ খাওয়াতে পারে? একদম 100% নিশ্চিত। মা যদি সম্পূর্ণ সুস্থ থাকে অবশ্যই মা তার শিশুকে স্তন্যপান করাবেন, এর মধ্যে কোনো রকম কোনো বাধ্যবাধকতা কিছু নেই। কারণ ডেঙ্গু কখনোই হচ্ছে ব্লাড বর্ন, এটা হচ্ছে ভেক্টর বর্ন ডিজিজ, এবং কখনোই ওটা হচ্ছে ব্রেস্ট মিল্কের মাধ্যমে ট্রান্সমিশন হয় না। অবশ্যই খাবেন। মা যদি সম্পূর্ণ সুস্থ থাকেন, তিনি যদি ব্রেস্ট ফিডিং করানোর জন্য উপযুক্ত থাকেন শারীরিকভাবে, তাহলে অবশ্যই বাচ্চা ব্রেস্ট ফিডিং করবে। এবং ডেঙ্গু হলে কি কি খাবে সেটাও আপনি বলেছেন। মানে এটা কখনো কি বডি ওয়েটের উপর নির্ভর করে? না, বডি ওয়েটের উপর সেটাও নির্ভর করে না। প্রথমেই বলা যায়, আমরা প্রথমে যদি বলে থাকি সেটা হচ্ছে জলটার কথা বলা হলো। জলটা আমার যে স্বাভাবিক জল তার থেকে 1 লিটার জল বেশি খাবে। কি কি খাবে, কি কি খাবে না, ঠিক পরিষ্কার কথা। এই দুটোর মধ্যে যদি চলে আসি, আমরা কোল্ড ড্রিঙ্কস খাবো না, বলেছেন আপনি, জাতীয় জিনিস খাবে না, ঠিক। কিন্তু আমি অন্য একটা কথা বলি যে এই যে সচেতনতা, যেটা শ্রী ঘোষ কিছুক্ষণ আগেই বলেছেন, মানে পেঁপে পাতার রস খাবে কিনা সে নিয়ে কোনো বৈজ্ঞানিক তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সুতরাং নিজে ওষুধ খাবেন না, নিজে ওষুধ দোকান থেকে কিনে নেবেন না। জ্বর হলে শুধুমাত্র প্যারাসিটামলই খাবে। আমরা শুরুতেই বলেছিলাম যে এই অনুষ্ঠানের আগে আমরা বেশ কিছু প্রশ্ন আমরা পেয়েছি, যে প্রশ্নগুলোকে আমাদের উত্তর আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমরা টেলিফোন নেব 22437912-তে। আমাদের যে সমস্ত প্রশ্ন এসছে সেই প্রশ্নর একটি। আমি সোমা মিস্ত্রি, হাওড়া জেলার বালিজগাছা ব্লকের সাপিপাড়া পঞ্চায়েত থেকে বলছি। আমাদের এখানে SLWM প্রজেক্টটা এখনো সেভাবে চালু হয়নি। আর বর্তমানে যেহেতু স্বচ্ছতা অভিযান চলছে, স্বচ্ছতা অভিযানের জন্য আমরা বাড়ি বাড়ি থেকে যে সকল বর্জ্য পদার্থ যেমন প্লাস্টিক, কন্টেনার এসবগুলো সংগ্রহ করছি, তা সেগুলোকে কিভাবে রাখবো বা কোথায় রাখা হবে বা সেগুলো এনে আমরা কি করব, সে ব্যাপারে যদি একটু বিশেষ পরামর্শ দিতেন। হ্যাঁ সোমা, আপনাকে ধন্যবাদ। যদি সোমা শুনেন এখন, খুব ভালো একটা প্রশ্ন করেছেন যে বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা SWM সাইটগুলো আমরা বলেছিলাম সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট তৈরি করার কথা, কিন্তু এটা ফ্যাক্ট যে অনেক জায়গাতে তৈরি হয়নি, কোথাও কোথাও তৈরি হচ্ছে, আগামী দিনে হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের যেখানে তৈরি হয়নি সেখানে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতকে বলা হয়েছে এবং ব্লকের যারা সমষ্টি উন্নয়ন আধিকারিক রয়েছেন তাদেরকেও বলা রয়েছে যে নিকটবর্তী যে গ্রাম পঞ্চায়েত যেখানে ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট আছে তার সঙ্গে এটাকে ট্যাগ করে রাখা, যাতে এই যে বর্জ্যগুলো হচ্ছে যাতে সেই ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটে যায়। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কথা সেটা হচ্ছে কিভাবে রাখা হবে। আমি গেছি 2-1টি ব্লকে, আমি ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট দেখেছি, আমি সেখানেও বলেছি যে অনেক সময় কী হয়, আমরা যে বর্জ্যগুলো কালেক্ট করি সেগুলো হয়তো একটা ফাঁকা জায়গা সংকুলনের অভাবে একটা ফাঁকা জায়গায় রেখে দেওয়া হয়। তো আমার অনুরোধ এটাই থাকবে যে এই ধরনের কন্টেনার যেগুলো আপনারা কালেক্ট করে নিয়ে আসছেন বা প্লাস্টিক ওয়েস্ট, এগুলো
যদি একটা শেডের মধ্যে রাখতে পারেন খুব সবচেয়ে ভালো। যদি শেডের মধ্যে না রাখতে পারেন তাহলে দয়া করে এগুলিকে কোনো জাল, মশারির জাল দিয়ে ঘিরে রাখবেন, যাতে এর ভিতরে আবার মশার সংক্রমণ না হয়। আমরা দেখে নেব আমাদের সঙ্গে টেলিফোনে কেউ আছেন কিনা। 22437912, যারা দূরে রয়েছেন 033 যোগ করে 22437912 কিন্তু ফোন করতে পারেন। আমরা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়নের আসরে আজকে আমরা কথা বলছি ডেঙ্গু সচেতনতা নিয়ে। আর আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অফিসার অন স্পেশাল ডিউটি ভেক্টরবর্ন ডিজিজ ডক্টর সুদীপ্ত ভট্টাচার্য। রয়েছেন আমাদের সঙ্গে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মাননীয় যুগ্ম সচিব শ্রী কৃষ্ণাভ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। আমরা এখানে ডক্টর ভট্টাচার্য জানতে চাইবো সেটা হচ্ছে বিভিন্ন রোগ যখন একবার হয় শরীরে তো অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে দ্বিতীয়বার যদি ডেঙ্গু হয় তাহলে কি ভয়াবহতা কি আরো বেড়ে যায়? আচ্ছা, যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে ডেঙ্গুর ক্ষেত্রে যে এই যে ডেঙ্গু হয়েছে, প্রথমেই যদি এটা বলা হয় মানে যেহেতু একটা এর প্যাথোলজিটা একটু কমপ্লিকেটেড প্যাথোলজি, ডেঙ্গুর মানে প্যাথোলজি মানে রোগটা খুব কমপ্লিকেটেড, শরীরের মধ্যে হবে প্যাথোলজিক্যাল চেঞ্জেসটা কমপ্লিকেটেড হয়। কি হয় ডেঙ্গুর ক্ষেত্রে মোট 4টে স্ট্রেন আছে, ডেন 1, ডেন 2, ডেন 3, ডেন 4, 4টে স্ট্রেন রয়েছে। ডেঙ্গু যার হলো সাপোজ দেখা গেলো আমার এখন ডেঙ্গু হচ্ছে, আমার কোনো জ্বর নেই, গা ব্যথা নেই, বমি নেই, মাথা যন্ত্রণা নেই, কিছু নেই, কিন্তু দেখা গেলো একটা ব্লাড টেস্ট করে আমার দেখা গেল ডেঙ্গু NS1 রিঅ্যাক্টিভ রয়েছে, কিন্তু আমার কিছু নেই, আমার স্বাভাবিকভাবে সমস্ত কাজকর্ম করছে। আবার দেখা গেল পাশে একজন রয়েছেন, তার দেখা গেলো 3 দিন ধরে প্রচণ্ড জ্বর রয়েছে, বমি করছে, গায়ে র্যাশ, তার ডেঙ্গু রয়েছে। ঠিক আছে, তাহলে এইবার কার শরীরে কোন স্ট্রেন ঢুকছে তার একটা বিষয় থেকে যায়, এবং ম্যাক্সিমাম রোগী আমাদের ক্ষেত্রে কিন্তু অ্যাসিমটোমেটিক বা মাইল্ড টু মডারেট সিমটোমেটিক হয়, সেটা আমরা আগেই বলেছি, এবং খুব কম সংখ্যক রোগী সিভিয়ার হয়, মানে সিভিয়ার মানে খারাপ হচ্ছে। এখন এই সিভিয়ার কারা হচ্ছে? এই সিভিয়ার সাপোজ কোনো একটা স্ট্রেন, সাধারণত আমরা ধরে নিই 2 নম্বর স্ট্রেন যেটা আছে, 2 নম্বর স্ট্রেন যাদের শরীরের মধ্যে ঢুকছে তারা কিন্তু সাধারণত সিভিয়ার ডেঙ্গু হিসেবে পর্যবেসিত হয়, কারণ তাদের ক্ষেত্রে শরীরে ব্লিডিং ম্যানিফেস্টেশন হয়, তারা ডেঙ্গু শকে চলে যেতে পারে, তাদের সেপসিস হয়, ঠিক আছে, এইগুলো ইত্যাদি দেখা যেতে পারে। এখন ডেঙ্গুর ক্ষেত্রে ডেঙ্গু শরীরের মধ্যে যে এই যে বিভিন্ন অ্যান্টিজেনগুলো ঢুকছে, অ্যান্টিজেনগুলোর স্বভাবটা হচ্ছে এরা খুব বদমাইশ অ্যান্টিজেন, এরা কি করে অন্য অ্যান্টিবডিটাকে শেয়ার করার চেষ্টা করে। সুতরাং সাপোজ কারো শরীরে প্রথমে ডেঙ্গু 1 স্ট্রেন ঢুকেছিল, ডেন 1 স্ট্রেন ঢুকেছিল, তার ডেন 1 এগেনস্টে 4 ডেন 1 এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়েছিল। এবার তখন দেখা গেছিল ডেন 1 হয়েছিল, সে স্বাভাবিকভাবে তার একটা সামান্য একটুখানি হালকা ফিভার এসেছিল, সে সুস্থ হয়ে গেছে। তারপর যখন তার 3 মাস বা 4 মাস বাদে তার শরীরের মধ্যে যখন ডেন 2 ঢুকলো, তখন ডেন 2 কি করবে, ডেন 1 সে অ্যান্টিবডিটাকে শেয়ার করতে শুরু করবে, এর ফলে কিন্তু রোগী খারাপ হতে শুরু করে। সুতরাং এই যে ক্যারেক্টার, এই ডেঙ্গু ভাইরাসের টিপিক্যাল ক্যারেক্টার, এটা কিন্তু একমাত্র ডেঙ্গুর মধ্যেই পাওয়া যায়। তার জন্য আমাদের সেকেন্ডারি ইনফেকশন সবসময় কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। এর জন্যই বারবার করে যেটা বলা, ম্যাক্সিমাম রোগীকে আমরা চেষ্টা করছি যত সম্ভব সিমটম বেস করে বা যত সংখ্যক এক্সপেন্ডেড ডেঙ্গু সিমটমের উপর বেস করে মানুষকে হচ্ছে সার্ভিলেন্স সিস্টেমে আনা এবং বেশি সংখ্যক রোগীকে টেস্টের আওতাভুক্ত আনা, তাতে আমি সহজে ডায়াগনোসিস করতে পারবো আমার ডেঙ্গু হয়েছিল কি হয়নি। এখানে আরেকটি প্রশ্ন সেটা হচ্ছে আপনি বাড়িতে রেখেও ট্রিটমেন্টের কথা বলেছেন, কিন্তু একদম আপৎকালীন রেফার কখন? হ্যাঁ, ম্যাক্সিমাম রুগীকে যেহেতু বাড়িতে রেখে চিকিৎসা করা যায়, তাহলে আমাকে জানতে হবে রুগীকে কখনো আমরা হাসপাতালে ভর্তি করতে পারি স্বাভাবিকভাবে। তাহলে জ্বর আমরা বলেছি 3 থেকে 4 দিন, সাধারণত 48 ঘন্টা একটু পরেই জ্বর কমে যায়। দেখা যাচ্ছে জ্বরটা কমছে না, জ্বর একটা প্রাথমিক লক্ষণ, জ্বর কমছে না, প্রচণ্ড মাথা যন্ত্রণা, খেতে পাচ্ছে না, ওরাল ইনটেক, মানুষের ওরাল ইনটেক কমে গেছে মানে রুগী খারাপ, খেতে পাচ্ছে না। এবার ইনটেক কমে গেছে মানে তার আউটপুট কমে গেছে, ইউরিন সারাদিনে হচ্ছে না, দেখা গেছে তার 6 ঘন্টা বা 8 ঘন্টার মধ্যে কোনো ইউরিন হয়নি, দেখা গেল তার সিভিয়ার ডায়রিয়া হচ্ছে, দিনে 8 বার 10 বার জলের মতন তার লুজ মোশন হচ্ছে, দেখা যাচ্ছে গায়ে চাকা চাকা র্যাশ বেরিয়েছে, বমি হচ্ছে, প্রচণ্ড বমি হচ্ছে, দেখা গেলো তার নাক দিয়ে রক্ত পড়ছে, কাশির সঙ্গে রক্ত আসছে, প্রস্রাবের সঙ্গে রক্ত আসছে, গাম ব্লিডিং হতে পারে, গাম ব্লিডিং, দাঁতের ব্রাশ করতে গেছে, দাঁত ব্রাশ করতে গেছে দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ছে দেখা গেল। তারপর দেখা গেলো তার চোখে কনজাংটিভাল মধ্যে একটা হেমারেজ তৈরি হয়েছে, চোখটা লাল হয়ে গেল, দেখা গেলো সে হচ্ছে খিঁচুনি শুরু হচ্ছে, একবার দেখা গেলো হঠাৎ করে খিঁচুনি হয়ে গেল, বেহুশ হয়ে গেল। এই রোগী কিন্তু তৎক্ষণাতে রেড ফ্ল্যাগ ধরে নিয়ে তাকে কিন্তু সঙ্গে সঙ্গে হাসপাতালে স্থানান্তর করতে হবে, কারণ তার প্রাথমিক অবস্থা তার কিন্তু তখনই ফ্লুইড ট্রান্সফিউশন, প্রয়োজন হলে চিকিৎসা করে তার প্লেটলেট ট্রান্সফিউশন, ব্লাড ট্রান্সফিউশন ইত্যাদি কিন্তু দরকার। আমাদের সঙ্গে টেলিফোন রয়েছে, দেখে নেবো টেলিফোনে কে আছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি পায়েল ব্যানার্জি বলছি বেলঘরিয়া থেকে। বেলঘরিয়া, উত্তর 24 পরগনা থেকে? হ্যাঁ একদম। বলুন আপনার প্রশ্ন। হ্যাঁ বলছি যে আমরা তো নর্মালি জানি যে পরিষ্কার জলে ডেঙ্গুর মশা হয়, তো নর্মালি এমনি ডাস্টবিনে যে মশাগুলো জন্মায় সেগুলো থেকেও কি ছড়াতে পারে ডেঙ্গু?
দেখুন, মশা যখনই যেখানেই বংশবিস্তার করবে, মশা ডেঙ্গু কেন অন্য নানা রকম অসুখ ছড়ায়, যেটা আগেই ডক্টর ভট্টাচার্য বলেছেন। সুতরাং যেখানেই জল জমবে, যেখানেই মশার প্রজননস্থল হতে পারে, সুতরাং সেইটাকে পরিষ্কার করাটাই আবশ্যিক কর্তব্য। সেই জলটা নোংরা না পরিষ্কার সেটা দেখার দরকার নেই। এর সঙ্গে একটা জিনিস আমি বলবো, যে যেখানে জল জমে থাকে, অনেক সময় কিন্তু এটা কিন্তু প্রমাণিত যে একটা পাত্রে যদি জল অনেক দিন জমে থাকে তাতে শ্যাওলার মতন পড়ে। সেই জল যদি ফেলে দেওয়া হয়, তাতেও কিন্তু ওই শ্যাওলার মধ্যে মশার ডিম কিন্তু এরা বেঁচে থাকতে পারে, প্রায় 1 বছর বেঁচে থাকতে পারে। অর্থাৎ কিনা জল আপনি ফেলে দিলেন, আবার জল জমলো, যখনই জল জমলো মশার ডিমগুলি ফুটে আবার বাচ্চা বেরিয়ে আসবে। সুতরাং জল সব জায়গায় পাত্র থেকে পরিষ্কার করতে হবে। যদি এরকম কোনো পাত্র থাকে যাতে জল নর্মালি জমে থাকে, পাত্র হোক বা চৌবাচ্চা হোক, যাই হোক, সেইগুলি ধারগুলোকে ভালো করে ঘষে পরিষ্কার করে রাখতে হবে, শুকিয়ে রাখতে হবে মোটের ওপর, যাতে সেইখানে আর মশার বংশ বিস্তার না করতে পারে। আপনার আর কোনো প্রশ্ন আছে? আরেকটা কোশ্চেন ছিল, বলুন। যে ডেঙ্গু তো নর্মালি রক্তবাহিত রোগ আপনারা বলছেন, মানে পতঙ্গবাহিত রোগ। হ্যাঁ, ওটাই বলছি। তো নর্মালি এটা কি মানে একজনের সাথে আরেকজন টাচ লাগলে কি ছড়াতে পারে? ডক্টর ভট্টাচার্য বলুন এটা। প্রশ্নই নেই, একজনের সঙ্গে টাচের সঙ্গে ডেঙ্গুর কোনো সম্পর্ক নেই। যদি যার ডেঙ্গু হচ্ছে সেই মানুষকে যদি একটি মশা কামড়ে, সেই মশা যদি আবার পরবর্তী একজনকে যদি কামড়ায়, তাহলেই সম্ভব। এটা ডক্টর ভট্টাচার্য, স্কুল এডুকেশনের মধ্যে তো এই বিষয়গুলো রয়ে গেছে, অবশ্যই মানে যেগুলো অ্যাওয়ারনেস, সচেতনমূলক বা অন্যান্য অবশ্যই। সচেতনতামূলক, সেগুলো রয়েছেন। যাদের প্রশ্ন থাকবে আপনারা 22437912, আরো একটি প্রশ্ন আমরা দেখে নেবো কে আছেন। নমস্কার, নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? মালাইদা বলছি, গৌরী ঘোষপাড়া থেকে, গৌরী ক্ষেত্র গ্রাম পঞ্চায়েত। বলুন। বলছি, এই মশার পরিষ্কার জলে ডিম পাড়ার পরে সেই মশা হতে কতদিন সময় লাগে? মানে এটা প্রশ্ন নাকি না রোগটা হলে কি হতে পারে, কোথায় যাব, কিভাবে ট্রিটমেন্ট পাবো, কুইজের প্রশ্ন নয় তো? ঠিক আছে, এটাও প্রশ্ন। আচ্ছা। আর আর প্রশ্ন হচ্ছে, আমাদের এই গ্রাম পঞ্চায়েতে মানে কোনো কাজই হচ্ছে না, মানে প্রত্যেকটা নালা একদম আবর্জনাতে ভর্তি। আর মশা আপনি আরেকবার ব্লকটা বলুন তো, আপনার ব্লক বলুন, ব্লক, গ্রাম পঞ্চায়েত, গ্রাম সংসদ। আপনার কাছে 3টে প্রশ্ন, আপনার ব্লক বলুন, আমরা এক্ষুনি নোট করে নিচ্ছি। ব্লক বলুন, গ্রাম পঞ্চায়েত বলুন, গ্রাম সংসদ বলুন। আমাদের এটা গ্রাম পঞ্চায়েত। গ্রাম সংসদ বহরু মানে দক্ষিণ 24 পরগনার বহরুর কথা বলছেন তো? হ্যাঁ। এটা কোন ব্লকের মধ্যে রয়েছে? এটা জয়নগর 1 নম্বর ব্লক। জয়নগর 1 নম্বর। আর গ্রাম সংসদ আমরা লিখে নিলাম, ঠিক আছে। আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন, আপনি শুনতে থাকুন। দেখুন, এটা আপনাকে এটাই অনুরোধ থাকবে, অবশ্যই আপনি যেটা বললেন এটা আমরা নোট করে নিলাম এবং আমরা সংশ্লিষ্ট জেলাকে এর প্রোগ্রামের পরেই আমরা জানাবো। তবে এটা আপনাকে মানে অনুরোধ থাকবে, আপনারা লোকাল পঞ্চায়েতে বলুন এবং ব্লকেও বলুন, এবং সঙ্গে সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে এই যে ড্রেনে আবর্জনা পড়ে রয়েছে, আপনার এলাকায় যারা অন্যান্য মানুষজন রয়েছেন তারা ফেলছেন বলেই তো এই আবর্জনাগুলো জমছে। তো আমরা যেন নিজেরা সচেতন হয়ে যদি ড্রেনে আবর্জনাগুলো না ফেলি, তাহলে কিন্তু ড্রেন দিয়েও জলগুলো যাবে আর মশাটা সেইভাবে জলটা স্ট্যাগনেন্ট হবে না, এক জায়গায় জমে থাকবে না, ফলে মশার প্রজননের ইয়েটা কিন্তু কমবে অনেকটাই। তবে আপনি যেটা বললেন অবশ্যই আমরা নোট করব এবং আমরা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। তবে আপনাকে এই কথাও বলি যে সরকার সবকিছু করে দেওয়ার আগে আমাদের নিজেদেরও কিন্তু এগোতে হবে। কবে পরিষ্কার করবে তার জন্য আমরা বসে থাকবো তা নয়। সহজপাঠে আমরা পড়িনি, সপ্তাহের একটা নির্দিষ্ট দিন জঙ্গল সাফাই করার দিন। আমাদের সচেতন হতে হবে একদম, আমরা নিজেরা হব, চারপাশ পরিষ্কার রাখবো এবং সেই সঙ্গে আমরা গ্রাম পঞ্চায়েত, গ্রাম সংসদের সঙ্গে যোগাযোগ রাখবো। আমি শ্রী ঘোষের কাছে একটু জানতে চাইবো যে এই যে পরিষ্কার হচ্ছে না, অভিযোগ সুনির্দিষ্টভাবে আসা দরকার। রেডিও স্টেশনে অভিযোগ করতে হবে কেন? অভিযোগ তো হবে স্থানীয় স্তরে, স্থানীয় সরকার আছে সেখানে অভিযোগ করবেন। অবশ্যই আপনি জানিয়েছেন, নোট করে নিলাম আমরা, সংশ্লিষ্ট আধিকারিক রয়েছেন সঙ্গে, তিনিও শুনে নিলেন। কিন্তু উৎসবের দিনগুলোতে মানুষকে ডেঙ্গু নিয়ে সচেতন করার জন্য মানে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? দেখুন, আগের প্রশ্ন থেকেই বলি, আমরা এই উৎসবের মরশুমে ডক্টর ভট্টাচার্য বলেছেন যে এইটা কিন্তু এখন ডেঙ্গু বা এই মশকবাহিত রোগের কিন্তু প্রাদুর্ভাব বাড়ার সময়। এখন নভেম্বর পর্যন্ত ট্রেন্ডটা বাড়বে বলেই আমরা সাধারণভাবে দেখে থাকি। তো এইটার কথা মাথায় রেখে এবং উৎসবে যাতে মানুষ সুস্থ থাকেন সেটার কথা মাথায় রেখে আমরা এর মধ্যেই প্রত্যেকটি জেলাকে আমরা তাদেরকে জানিয়েছি যে পালস মোডে সমস্ত জায়গাগুলি, বিশেষত যেখানে পেরিনিয়াল ব্রিডিং স্পট অর্থাৎ ড্রেন সবসময় আবর্জনা জমে আছে, এই ধরনের জায়গাগুলো
যেমনি পচা খাল বিল এরকম রয়েছে। তো এইগুলো পরিষ্কার করার জন্য আমরা চিঠি করে প্রত্যেক জেলাকে নির্দেশ চলে গেছে এর মধ্যে। দ্বিতীয়ত আমরা এইবারে পুজো কমিটিগুলিকে ইনভলভ করার জন্য এই প্রচেষ্টাতে আমরা একটি স্বাস্থ্যবান্ধব শারদ সম্মান এইবারে তাদের জন্য আমরা রেখেছি। গতবারও ছিল, এইবারেও থাকছে। এবং এটার সঙ্গে সঙ্গে শুধু তাদের পরিবেশ নয়, এলাকার মানুষকে সচেতন করা, তারা পুজোর মধ্যে প্লাস্টিক থার্মোকল কতটা কম ব্যবহার করছেন এই পুরো ব্যাপারটাকে মাথায় নিয়ে। এবং পুজো পরবর্তীতেও অনেক সময় যেটা হয় যে পুজো হয়ে গেল, তারপরে জায়গা পুরো অপরিচ্ছন্ন রেখে আমরা চলে গেলাম, কারোর খেয়াল থাকলো না, যিনি প্যান্ডেল বেঁধেছেন তিনি প্যান্ডেলটা রেখেই দিলেন, বাঁশগুলো ওখানে যাতে থেকে যায়, তারপরে ওই বাঁশের ভিতরে জল জমে সেইখানে মশার প্রজনন আরম্ভ হয়ে যায়। তো এই জন্য এই পুরো জিনিসটার ভিতরে কত স্বাস্থ্যবান্ধবভাবে তারা পুজোটাকে অর্গানাইজ করতে পারেন, সেই জন্য তাদের জন্য এই সম্মানের ব্যবস্থাটাও আমরা রেখেছি। প্রত্যেকটি ব্লকে প্রথম বেস্ট 3টে পুজো ব্লকের তরফে কমিটি করে দেওয়া হয়েছে, তারা যাবেন, দেখবেন, দেখে এই অ্যাওয়ার্ডগুলি দেবেন। আমার মনে পড়ছে গত বছরও ঠিক এই উৎসবের আগে এরকমই একটি অনুষ্ঠান হয়েছিল, এবং যে অনুষ্ঠানের রেকর্ডিং বিভিন্ন পুজো মণ্ডপে তারা সেটা প্রচার করা হয়েছিল। মানুষ আরও বেশি করে সচেতন হয়েছেন। এবং আবারও বলি, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের যে সমাচারপত্র পঞ্চায়েতি রাজ, তার যে ডেঙ্গু ইস্যু ইতিমধ্যেই আমাদের রাজ্যের গ্রামীণ গ্রন্থাগারগুলিতে পৌঁছে গেছে। আপনারা কিন্তু সেটিও কিন্তু পড়তে পারেন সেখানে দেখে নিয়ে। আমাদের সঙ্গে আমরা বলেছিলাম অনুষ্ঠানের শুরুতে যে আমরা বিভিন্ন জেলা থেকে আমরা প্রশ্ন পেয়েছিলাম, সেই প্রশ্নের আরও একটি। নমস্কার, আমি পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের জারকগ্রাম গ্রাম পঞ্চায়েত থেকে শ্রী পার্থসারথী মুখোপাধ্যায় বলছি। স্যার, আমার প্রশ্ন হলো, অনেক সময় বিশেষত উৎসবের মরশুমে একটা বড় সংখ্যার মানুষ বাইরে থেকে বাড়ি ফেরেন, তাদের থেকে ডেঙ্গু ম্যালেরিয়া ছড়ানোর সম্ভাবনা থাকে প্রচুর। এজন্য কি ধরনের পরিকল্পনা ও প্রস্তুতির প্রয়োজন? হ্যাঁ, ডক্টর ভট্টাচার্য, আপনি খুব সদর্থক প্রশ্ন করেছেন। আমাদের পঞ্চায়েত দপ্তরের মাননীয় যুগ্ম সচিব প্রথমেই হচ্ছে কি করে আমরা প্রতিরোধ করতে পারবো পুজোর মরশুমে বা এরকম উৎসব বা ফেস্টিভ সিজনে, সেটাকে ভালোভাবেই উনি বলেছেন কিভাবে সচেতনতা বৃদ্ধি করা দরকার। সেই সঙ্গে এটা জানা দরকার যে শুধুমাত্র যে পুজোর মরশুমে বাইরে থেকেই যে লোক শুধুমাত্র বাড়িতে ফেরে যা আছে এরকমও নয়, বাড়ির লোকও অনেক সময় যারা আমরা আছি, আমরা বিভিন্ন জায়গায় কিন্তু বেড়াতে যাই, এটাও ব্যাপার। সুতরাং কিছু মানুষের কিন্তু প্রচুর মুভমেন্ট হয়, মানে সাপোজ এই জেলার লোক বি জেলায় যাচ্ছে, বি জেলার লোক এই জেলায় আসছে, এ মহকুমা বি মহকুমা যাচ্ছে, তারপর দেখা যাচ্ছে এ ব্লকের লোক সি ব্লকে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। একটা মানুষের মাইগ্রেশন হয়, লোকাল মাইগ্রেশন হয়ে থাকে, আউটসাইডাররা মাইগ্রেশন হয়ে থাকে। দেখুন, সুতরাং স্বাভাবিকভাবে আমরা একটা প্রশ্ন থাকতে পারে, সেখানে গিয়ে যদি জ্বর হয় বা সেখানে গিয়ে যদি ডেঙ্গুর হয়, তাহলে আমরা কি করতে পারি বা কি করণীয় বা কিভাবে তার প্রস্তুতি রাখা হয়েছে। যে কোনো ভেক্টরবোর্ন ডিজিজের ক্ষেত্রে যেটা করা হয়, প্রাথমিক অবস্থায় লক্ষণ দেখে তাকে কিন্তু টেস্টের ব্যবস্থা করা হয়, টেস্ট দেখে রোগীগুলোকে ট্র্যাক করা হয়, ট্র্যাক করে তার প্রয়োজন মতো তাকে চিকিৎসা করা হয়। এইটা সমস্ত নেটওয়ার্কে আমাদের ব্লক স্তরের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, গ্রামীণ হাসপাতাল, আমাদের রাজ্য সাধারণ হাসপাতাল, মহকুমা হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল, জেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজে, এবং সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদের যদি ধরে থাকি আমাদের আরবান প্রাইমারি হেলথ সেন্টারেও কিন্তু আমাদের এই পরীক্ষার ব্যবস্থা করা আছে। সমস্ত যেখানে বেডেড পিএসসি বা যেখানে বেডেড যেগুলো হাসপাতাল রয়েছে, গ্রামীণ হাসপাতাল থেকে শুরু করে আপ টু মেডিকেল কলেজ পর্যন্ত, সেখানে কিন্তু রুগীকে, ডেঙ্গু রুগীকে একদম প্রায়োরিটি বেসিসে ডেঙ্গু বেড আলাদা করে কিন্তু ইয়ারমার্ক করা হচ্ছে, সেখানে রুগীকে চিকিৎসা করে তার ট্রিটমেন্ট করার ব্যবস্থা আছে। 24 ঘন্টা আমাদের রক্ত পরীক্ষা করার ব্যবস্থা আছে। ডেঙ্গু রোগী ভর্তি হলে তার 24 আওয়ার্স যে ব্লাডের টেস্ট করতে হতে পারে, এবং তার যে অন্যান্য যেমন সিবিসি, প্লেটলেট, এগুলো পরীক্ষা করার ব্যবস্থা করা আছে। সেই সঙ্গে যদি কারোর ক্ষেত্রে প্লেটলেট প্রয়োজন হয়, সে প্লেটলেট কোন হাসপাতাল থেকে আনবে, সেই হাসপাতালে যে রোগী ভর্তি হয়েছে সেই তার পরবর্তী ধাপের কোন হাসপাতালের থেকে ব্লাড কম্পাউন্ড সেপারেশন ইউনিট থেকে তার প্লেটলেট জোগাড় করতে হবে, সেই ব্যবস্থাটা কিন্তু আমাদের এখান থেকে করা হয়ে থাকে। আমাদের সঙ্গে টেলিফোন রয়েছে, দেখেন ওকে আছেন আমাদের সঙ্গে। নমস্কার। হ্যালো, 22437912 কে আছেন? নমস্কার। না, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন নেই। আমি একটু সাপ্লিমেন্ট করছি। ঠিক। মানে পুজোর সময় আমরা তো পুজোর আনন্দে খুব মেতে থাকি, তো আমার একটাই অনুরোধ থাকবে যে যদি শারীরিক অসুস্থতা বোধ করেন, দয়া করে যে প্যারাসিটামল খেয়ে এবার পুজোয় ঘুরতে শুরু করে দিলাম আর এই ব্যাপারটাকে আমি নেগলেক্ট করলাম, দয়া করে এটি করবেন না। যখনই হবে এরকম যদি হয়, তাহলে যেরকম ডক্টর ভট্টাচার্য বললেন, অবশ্যই আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যেখানেই আপনি থাকুন সেখানেই কোনো প্রপার স্বাস্থ্য আধিকারিককে একটু দেখিয়ে নেবেন। ডক্টর ভট্টাচার্য, আরো একটা প্রশ্ন, যেটা আপনি বলছিলেন যে গাম ব্লিডিং বা অন্যান্য যেখানে রক্তক্ষরণ হচ্ছে, ঠিক সেই জায়গায় জটিল আকার ধারণ করলে সেই পরিকাঠামো তো আমাদের রয়েছে। হ্যাঁ, অবশ্যই।
ডেঙ্গু রোগীর ক্ষেত্রে কিন্তু কোনো চিকিৎসা করার জন্য কোনো বিরাট রকেট সায়েন্স, বিরাট অনেক টাকা দামের কিন্তু ওষুধপত্র ইঞ্জেকশনের কিন্তু প্রয়োজন নেই। এর কোনো, এটা যেহেতু ভাইরাল ডিজিজ, এটা সেলফ লিমিটিং, কিন্তু এটা কমপ্লিকেশন হয়। কমপ্লিকেশনগুলো আমাদের জানা দরকার। একটা যার ক্ষেত্রে জ্বর হলো, তার ক্ষেত্রে কিন্তু জ্বর হলো, ডেঙ্গু ডায়াগনোসিস হলো, এই রোগী কিন্তু ডে 3 অনওয়ার্ডস, মানে 4 দিনের মাথা থেকে, সাপোজ যদি কারো সোমবার জ্বর হয়, সোম মঙ্গল বুধ বৃহস্পতি থেকে কিন্তু রোগী খারাপ হতে শুরু করবে। জ্বর কমে যাচ্ছে মানে কিন্তু রোগী খারাপ হওয়ার সম্ভাবনা শুরু। এই 4 দিন থেকে শুরু করে 7 দিন এই রোগীর ক্ষেত্রে কিন্তু ডেঞ্জার টাইম ধরে নেওয়া হয়ে থাকে। এই সময় কিন্তু যা যা রোগী কমপ্লিকেশন হতে পারে, এই কমপ্লিকেশনের মধ্যে কি হয়, দুটো কমপ্লিকেশন সব থেকে জরুরি, সেটা হচ্ছে বা জানা দরকার, সেটা হচ্ছে রোগীর জল শূন্যতা হয়ে যায়, ডিহাইড্রেশন হয়ে যায়। ডিহাইড্রেশন কিন্তু আমরা বুঝতে পারি না, আমাদের হচ্ছে শরীরের ভেতর থেকে জলটা কমে যায়। ডক্টর ভট্টাচার্য, এটাও কি কাউন্ট করা দরকার, তার ইনটেক ক্যাপাসিটি কত, আউটপুট কত হচ্ছে, জল কতটা খাচ্ছে, কতটা জল বেরিয়ে যাচ্ছে? ইনটেক আউটপুট চার্ট মেনটেন করা সবসময় একটা ইনটেক, মানে কতটা তার সারাদিনে কতটা জল খেলো, জল বা পানীয় কতটা খেলো, সেই সঙ্গে তার সেমিসলিড ইনটেক কত হলো, এবং সেই সঙ্গে তার আউটপুট সারাদিনে কত হলো, এটা খুব মেজারমেন্ট ভেরি জরুরি। এবং এইটার সঙ্গে আরেকটা জিনিস যেটা বলার ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে রোগীর এই পরিকাঠামো যেটা রয়েছে হাসপাতালগুলোতে, যদি কারোর ক্ষেত্রে প্লেটলেটের প্রয়োজন হয়, তাকে প্লেটলেট দিতে পারে, আইভিল ফ্লুইড ট্রান্সমিশন। আমি এখানে আরেকটা প্রশ্ন, মানে প্লেটলেট কমে যাচ্ছে, পরিবার অযথা আতঙ্কিত যাতে না হয় সেই জায়গাটা একটু হওয়ার কোনো জায়গায় নেই, কারণ আমাদের ক্ষেত্রে প্লেটলেট খুব কম সংখ্যক রোগীর ক্ষেত্রে লাগে। প্লেটলেট কাদের ক্ষেত্রে লাগে এটাও একটা জানা দরকার। আমরা দেখা যায় বড় হাসপাতালে যখন রোগী ভর্তি হয়, ডাক্তার প্লেটলেট কত, প্লেটলেট দেখা যাচ্ছে বলা হচ্ছে 70,000, ভয় পাচ্ছেন। আমাদের স্বাভাবিকভাবে 1.5 লাখ হচ্ছে আমাদের নর্মাল প্লেটলেট। ডেঙ্গুর ক্ষেত্রে প্লেটলেটটা কমতে পারে, ভাইরাল যে কোনো ভাইরাল ডিজিজের ক্ষেত্রে প্লেটলেট কমে 50,000 পর্যন্ত আমরা এটাকে স্ট্যান্ডার্ড ধরে নিই। 50,000 নিচে যখন কমে, আমরা রেগুলার 2 বার করে প্লেটলেট আমরা পরীক্ষা করি, পরীক্ষা করে দেখি। আমরা 10,000-এর নিচে যখন প্লেটলেট নামে, 10 বা 10,000 নিচে যখন প্লেটলেট কাউন্ট নামে, তখন তাকে কিন্তু প্লেটলেট। এই যে রক্ত পরীক্ষাটা হচ্ছে সরকারি হাসপাতালে, মানে সেটা বিনামূল্যেই তো রক্ত পরীক্ষা যদি প্রয়োজন হয় একাধিকবার? একদমই ঠিক, এবং দিনে 2 বার করে হয় এটা। আমরা আরেকটি প্রশ্ন। নমস্কার স্যার, আমি বাপ্পা মাহাতো শিলিগুড়ি থেকে বলছি, আপার বাগডোগরা থেকে। স্যারের কাছে আমার প্রশ্ন, কোন ক্ষেত্রে মশা নিয়ন্ত্রণ করার জন্য ফগিং করার প্রয়োজন হয়? স্যার, আচ্ছা, মশা সাধারণত, যেহেতু আমরা ডেঙ্গু জানি হচ্ছে এডিস মশা। এডিস মশা কোথায় থাকে? এডিস মশা সাধারণত থাকে হচ্ছে বাড়ির ভেতরে থাকে। বাড়ির ভেতরে কোন জায়গায় থাকে? আসবাবপত্রের নিচে থাকে, জামা কাপড়ের নিচে রয়েছে, কোনো পর্দা রয়েছে, দেখবেন দরজা জানলা পর্দার পেছনে ঝুলন্ত অবস্থায় আশ্রয় নিচ্ছে। তাই বাড়ির ভেতরে যে মশা রয়েছে তাকে ফগিং বাইরে থেকে করে কিছু হয় না। সুতরাং আমাদের ক্ষেত্রে পূর্ণাঙ্গ মশা নিয়ন্ত্রণের জন্য ফগিং যে খুব প্রয়োজন আছে সেটা নয়, কিন্তু ফগিংয়ের প্রয়োজনীয়তা নেই বললেই চলে। সেই জন্য আমাদের ক্ষেত্রে ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য থার্মাল ফগিং কিন্তু আমাদের কিন্তু সুপারিশ করা হয় না, কিন্তু কোনো কোনো জায়গায় আমাদের ক্ষেত্রে থার্মাল ফগিং কয়েকটা বিশেষ জায়গায় করতে হয়। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যেখানে ফগিং করা হচ্ছে সেই ফগিংয়ের সময়টা কখন। সাধারণত আমরা বিকেলের দিকে বা সন্ধ্যাবেলার দিকে থার্মাল ফগিং করা হয়ে থাকে। আর যেটা করা হয়ে থাকে, যেদিক থেকে হাওয়া যাচ্ছে তার উল্টো দিকে আমাদের ফগিং করা হয়। যেখানে ফগিং করা যায় সেই কটা বাড়ির চারপাশে দরজা জানালাগুলো খোলা থাকবে, কিন্তু দূরবর্তী দরজা জানালাগুলো বন্ধ রাখা হবে। এবং ফগিং করার সময় যে সকল জায়গায় মশার ডিম পাড়তে পারে, স্বাভাবিকভাবে আমরা দেখে নিয়ে থাকি পুকুর পাড়ে বা যেখানে দেখা যাচ্ছে বন্ধ নর্দমা, যেখানে জল জম রয়েছে, সেখানে কিন্তু অবশ্যই কিন্তু ফগিংটা করা উচিত। ঠিক আছে, তবে ফগিং আবার বলা হচ্ছে, এই ফগিং কিন্তু আমাদের কোনো গাইডলাইনের মধ্যে নেই। ফগিং করাটা বিশেষ অকেশনে করা হয়ে থাকে, পরিস্থিতি পরিপ্রেক্ষিতে করা হয়ে থাকে। আমাদের লার্ভাল কন্ট্রোল, আমাদের প্রপার এনভায়রনমেন্টাল কন্টেনমেন্ট মেজার্স নেওয়া, আমাদের কন্টেনারগুলোকে প্রপার ট্রিটমেন্ট করা, আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রপার করা, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট, প্লাস্টিক বর্জ্যপদার্থকে ঠিকমতো যাতে নিষ্কাশন, এইগুলোর উপর কিন্তু জোর দেওয়ার ব্যাপার। এগুলোতেই কিন্তু আমরা ডেঙ্গু কিন্তু দূরীকরণ করতে পারি। ইনফ্যাক্ট ফগিংটা খুবই শর্ট টার্ম, মানে ফগিংয়ে যেহেতু মশার বেশি, মানে ফ্রিকোয়েন্টলি ফগিং করলে কিন্তু মশার রেজিস্ট্যান্সও গ্রো করবে, তারপর আর সেই মানে ফগিংয়ে কোনো কাজও হবে না। এছাড়াও গ্রামাঞ্চলের ক্ষেত্রে আমার মনে হয় না যে ফগিং খুব একটা কারণ অন্যান্য যে নর্মাল যে ইকোসিস্টেম, অন্যান্য পতঙ্গও তো ফগিং দিয়ে অ্যাফেক্টেড হয়। তো ফগিং আমার মনে হয়, ডক্টর ভট্টাচার্য, ইফ ইউ এগ্রি, আই বিলিভ ফগিং অন্যান্য মশাবাহিত রোগের ক্ষেত্রেও ফগিং ইজ মোর এফেক্টিভ ইন আরবান এরিয়াস, মানে যেখানে খুব বেশি কনসেন্ট্রেশন অফ বিল্ডিংস রয়েছে। গ্রামাঞ্চলের ক্ষেত্রে ফগিং কিন্তু খুব একটা হলেও হয়তো, যেরকম আপনি বললেন, মানে খুব হয়তো খুব বেশি কোনো ক্লাস্টারিং হয়েছে ডিজিজ, সেই সব জায়গায় হয়তো একটু করলে ভালো হয়। শ্রী ঘোষ, এই জায়গাটা যদি একটু বলেন যে আমরা পঞ্চায়েতি রাজের ক্ষেত্রে যে ডেঙ্গু ইস্যুর কথা বলছি, সেখানে উত্তর দিনাজপুরে, উত্তরবঙ্গে বিভিন্ন পুকুরে গাপি মাছ ছাড়া হচ্ছে। মানে এই যে গাপি মাছ, মানে যখন ছাড়বে সেখানে কি জলাশয় পরিষ্কার করা প্রয়োজন? বা অনেকে এটাও জিজ্ঞাসা করেন যে পুকুরে কচুরিপানা থাকলে কি গাপি মাছ ছাড়া যাবে? না, দেখুন, কচুরিপানা যদি খুব বেশি থাকেন তাহলে সেই পুকুরে কিন্তু মাছ সার্ভাইভ করা, মাছ বাঁচিয়ে রাখা খুব কঠিন ব্যাপার।
সেই জন্য, কারণ তার যে বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড সেটা বেড়ে যায়, জলের অন্ধকার যেহেতু হয়ে থাকে জলের পরিস্থিতিটা অত ভালো থাকে না, ফলে মাছ কিন্তু বাঁচবে না, মরে যাবে। সেই জন্য আমরা সবসময় এটা রেকমেন্ড করি সবাইকে যে গাপ্পি মাছ ছাড়ার আগে অবশ্যই পুকুরের কচুরি পানা ভালো করে পরিষ্কার করে নেবেন, তারপরেই মাছ ছাড়বেন। কে আছেন আমাদের সঙ্গে টেলিফোনে? নমস্কার। হ্যালো, আমাদের অন্য একটি প্রশ্ন রয়েছে, আমরা শুনে নিই। আমি জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েত থেকে একজন এসএসজি মেম্বার বলছি, দেবী রায় দেব। আমার একটি প্রশ্ন আছে, ডেঙ্গু নির্মূল করতে আমরা এসএসজি মহিলারা কি কি কাজ করতে পারি? খুব ভালো প্রশ্ন। অ্যাকচুয়ালি আমাদের মহিলারা এখন সমস্ত জায়গাতেই আমাদের সেলফ হেল্প গ্রুপ হয়েছে, তার মহিলারা তার মেম্বার রয়েছেন, তারা নিজেদের অর্থনৈতিক স্বাবলম্বনের জন্য লড়াই চালাচ্ছেন। তো এই সঙ্গে তারা যদি এগিয়ে আসেন, এর থেকে ভালো তো কিছুই হতে পারে না। প্রথমত ডেঙ্গুর প্রতিরোধের, ডেঙ্গু বা অন্যান্য যে কোনো মশকবাহিত রোগের প্রতিরোধের কাজটা আমাদের বাড়ি থেকেই শুরু হয়। তার মানে এই নয় যে বাড়ির আশপাশটা তো আমি পরিষ্কার রাখবই, আমার বাড়ির ভিতর আশপাশ আমরা পরিষ্কার রাখবই, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের আশপাশটাও পরিষ্কার রাখাটা আমাদের কর্তব্য। এবং সেইখানে আশেপাশের বাড়ির কেউ যাতে আবর্জনা যত্রতত্র না ফেলেন সেইটা দেখাটা অবশ্যই একটা কর্তব্য। তো সেই সব জায়গাগুলোতে যদি আমাদের স্বনির্ভর গোষ্ঠীর মা বোনেরা যদি এগিয়ে আসেন, তো এর থেকে ভালো আর কিছু হতে পারে না। মানে অনেকে ভাবেন যে আমার বাড়িটার ভেতরটাই পরিষ্কার করলাম, তাহলেই আমরা সবাই যদি নিজের বাড়ি, তাহলেই ভালো থাকবো কি? হ্যাঁ, এইটা তো সাধারণভাবে মানুষ তাই করেন, যা আবর্জনা আছে সেগুলো বাইরে ফেলে দিলাম, বা আরও ভালো হচ্ছে যাওয়ার সময় ড্রেনের ভিতরে ফেলে দিলাম, অনেকেরই এই অভ্যাস থাকে। তো এইটা করে কিন্তু সমস্যার কোনোদিনই সমাধান হবে না, কারণ মশা তো আর শুধু ওইখানে থাকবে না, সেই মশা ঘুরে এসে আপনাকেও কামড়াতে পারে, আমাদেরও কামড়াতে পারে। সুতরাং আমাদের যে গুড হ্যাবিটসগুলো ওয়েস্ট ম্যানেজমেন্টে, সেইগুলো আমাদের যতক্ষণ না পুরো করায়ত্ত হচ্ছে ততক্ষণ কিন্তু এই লড়াই জারি থাকবে। ডক্টর ভট্টাচার্য, একটু জানতে চাইবো আপনার কাছে যে আমরা আর কোন কোন বিষয়ে আমরা সচেতন থাকবো? হ্যাঁ, আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের যেটা ব্যাপার, আমাদের অসুখ হলে কি করব, তার থেকে বলবো অসুখটা যাতে না হয় তার জন্য আমরা কি কি করতে পারি। আমরা একটু টেলিফোনে দেখে নিই কে আছেন আমাদের সঙ্গে। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন একটু বলুন, আপনার নামটা বলুন, কে বলছেন? আচ্ছা, আপনি কোন জেলা থেকে বলছেন? নদিয়া জেলা থেকে ফোন করছেন। আপনার নাম আর প্রশ্নটি বলুন, কি প্রশ্ন আপনার? প্রশান্তবাবু, আপনার প্রশ্নটি বলুন। আচ্ছা, ঠিক আছে, আপনার প্রশ্ন, প্রশান্তবাবুর প্রশ্ন, ডেঙ্গু মশা কোন সময় কামড়ায়, মানে সেই সময় আমরা প্রিকশন নেব, সেটাই কি? আর এখানে ডক্টর ভট্টাচার্য এটাও যদি একটু বলেন, মাঠে যারা কাজ করছেন তাদের জন্য আমরা যদি ফুলাতা জামা প্যান্ট শরীর ঢেকে রাখি, তাহলেও কি আমরা এটা প্রতিরোধ করতে পারি? অবশ্যই। ব্যাপারটা হচ্ছে ডেঙ্গু মশা হচ্ছে মানে প্রথমে আমাদের প্রশান্ত বাবুর যে প্রশ্ন, সকাল বিকেল ডেঙ্গু মশা হচ্ছে এডিস মশা ডে বাইটা, ঠিক আছে, দিনের বেলাতেই কামড়ায়, এবং স্ত্রী মশা কামড়ায় দিনের বেলাতেই কামড়ায়। তাহলে আমাদের মশা কামড়াচ্ছে দিনের বেলাতে, দিনের বেলা আমরা মশারির মধ্যে থাকছি, দিনের বেলা ফুল স্লিভ জামা পড়ছি, দিনের বেলা মস্কিটো রিপেলেন্টস ব্যবহার করছি, ইত্যাদি ইত্যাদি করছি। এবার ধরুন আমাকে কোনো একটা সময় মশা কামড়ালো, কামড়ানোর পর আমার থেকে তাহলে আমার মধ্যে ডেঙ্গু ভাইরাস শরীরের মধ্যে ঢুকলো, তাহলে রাত্রিবেলা আমি কি করবো? রাত্রিবেলা কি মশারির মধ্যে থাকবো না বাইরে থাকবো? রাত্রিরে মশারির মধ্যে থাকবো, যাতে আমাকে আবার মশা কামড়ে অন্য লোককে যাতে না কামড়াতে পারে। সুতরাং এটা অবশ্যই একটা আমাদের প্রিকশনারি মেজার্স মেনটেন করতে হবে, যাতে মস্কিটো নেট ব্যবহার করা। মস্কিটো নেট খুব ইম্পর্টেন্ট জিনিস, ফুল স্লিভ জামা ব্যবহার করা, মস্কিটো রেপিলেন্টস ব্যবহার করা, বাড়ির চারপাশ পরিষ্কার করা, বারবার বলার ব্যাপার রয়েছে, বাড়ির চারপাশ পরিষ্কার করা। এবং আমাদের ক্ষেত্রে যে ছোট ছোট কন্টেনারগুলো, সোর্স রিডাকশন ভীষণ ভীষণ জরুরি। সোর্স রিডাকশন ভীষণ জরুরি। অল্প করে কয়েক পশলা বৃষ্টি হচ্ছে, আমাদের করতে ছোট ছোট আর্টিফিশিয়াল কন্টেনারে জল জমছে, দেখা যাচ্ছে প্লাস্টিক রয়েছে, প্লাস্টিকের মধ্যে জল রয়েছে, তার মধ্যে মশার লার্ভা পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে কচু পাতার মধ্যে মশার লার্ভা পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে মঙ্গল ঘটের মধ্যে লার্ভা পাওয়া যাচ্ছে, এসি থেকে জল পড়ছে, সেখানে দেখা গেল ছোট একটা ডিপ্রেশন হয়েছে, তার মধ্যে ডাবের খোলা টায়ারের মধ্যে জল জমছে, জল জমিয়ে রাখছে। দেখা যাচ্ছে আমরা উত্তরবঙ্গে দেখেছি, কালিম্পংয়ের ক্ষেত্রে, যেখানে যেখানে জায়গায় ওয়াটার কিছু কিছু জায়গায় ক্রাইসিস আছে, তারা কি ওয়াটার স্টোরেজ করে রাখে, সেই স্টোরেজে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে। এবারে গরুবাথান ব্লকে দেখা গেছে, আমাদের দেখে বাঁকুড়ার ওন্দা ব্লকে পুনিশল গ্রামে দেখা যাচ্ছে, ওখানে কিন্তু একদম প্রচুর পরিমাণে কিন্তু ডেঙ্গু রয়েছে, জাস্ট ওয়াটার স্টোরেজ করার জন্য। আবার বাঁশঝাড় থেকে বাঁশ কেটে না হয়েছে, ওই যে স্লোপিং জায়গাটা রয়েছে, ওই ছোট জায়গা ওখানে মধ্যে রয়েছে, কেউ ত্রিপল খাটিয়ে শুয়েছে, ত্রিপলের উপরে ডিপ্রেশন রয়েছে, সেখানে জলটা জমে রয়েছে, সেখানে দেখা যাচ্ছে কিন্তু মশার লার্ভা রয়েছে। সুতরাং আমাদের সবসময় চোখটা খোলা রেখে আমাদের সোর্সটাকে রিডাকশন করতে হবে, এবং সপ্তাহে একদিন কিন্তু এগুলোকে রিডাকশন করতে হবে, এগুলোকে কন্টেনারগুলোকে রিমুভ করতে হবে, আর্টিফিশিয়াল কন্টেনারকে রিমুভ করতে হবে, জলগুলোকে ডিসকার্ড করা আমাদের সঙ্গে টেলিফোনে। তাহলে কিন্তু এটা আমরা সহজেই। হ্যালো,
নিয়ন্ত্রণ করতে পারবো। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে কালীচরণ বাবু, বলুন আপনার প্রশ্ন। বছরের কোন সিজনে মানে ডেঙ্গুর উপদ্রব হয়, তাই তো? ঠিক ওনার প্রশ্ন। কালীচরণ বাবু বর্ধমান থেকে, বছরের সারা সময় যে কোনো সময় ডেঙ্গু হতে পারে। এখন যেরকম ক্লাইমেট চেঞ্জ হচ্ছে তাতে মানে সারা বছরে যে কোনো সময় হতে পারে। মানে আগে একটা সময় বলা হতো জুন মাসটা হচ্ছে ম্যালেরিয়া আর ডেঙ্গুটা হচ্ছে অ্যান্টি ডেঙ্গু, আমরা জুলাই মাস। কিন্তু আমরা যেরকম ভাবে লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে পড়েছি, আমরা খাবার নিয়ে আসছি দোকান থেকে, তারপরে সেটা আমরা বাড়ির বাইরে ফেলে দিচ্ছি, নিজের ঘরটা পরিষ্কার রয়েছে, সেখানে জল জমছে, এবং আমরা হয়তো ডক্টর ভট্টাচার্য যারা গাছের শখ, টবে গাছ লাগাচ্ছেন, বহুতলেও অনেক সময় দেখা যাচ্ছে মানি প্ল্যান্ট, তার মধ্যেও তো উঠে যাচ্ছে। অবশ্যই দেখা যাচ্ছে ওখানে রয়েছে, যেখানে জল রয়েছে সেখানে টব রয়েছে, টবের মধ্যে দেখা যাচ্ছে জল রয়েছে, জলটাকে আমরা পরিষ্কার করছি। অনেক সময় আমরা সেই টব প্লেটের উপর বসিয়ে রাখা, প্লেটের উপর যে তার মধ্যে টবের জলগুলো পড়ছে, বা রেফ্রিজারেটর তার পেছনেও যে জল জমছে, সেখান থেকেও রয়েছে। এখান থেকে সচেতনতা বৃদ্ধি এখানকার একটা মানে ডেঙ্গু দূরীকরণে বা ডেঙ্গু নির্মূলকরণে বা কন্ট্রোলে একটা খুব গুরুত্বপূর্ণ। বর্ধমান থেকে যিনি ফোন করলেন, আমরা কিন্তু সবসময় সতর্ক থাকবো বাড়ির ভেতরে, যেটা একদম শুরুতেই ডক্টর ভট্টাচার্য বলে দিয়েছেন যে ঠাকুর ঘর থেকে শুরু করে সব রকম জায়গা, উঠোন যাদের রয়েছে বা বাইরে ভেতরে চৌবাচ্চা রয়েছে, মানে বর্ধমানেই ঘটনা এটি যে ঘরের ভেতরে এই পঞ্চায়েতের যে টিম, যেটা সে টিম তারা ঢুকে পড়েছিল, থানায় পর্যন্ত রিপোর্টিং হয়েছে যে ঘরের ভেতরে আসলে সেখানে চৌবাচ্চা রয়েছে, সেই চৌবাচ্চার জল পরিষ্কার করা হচ্ছে না, গ্রামের মানুষই খবর দিয়েছেন। সুতরাং সতর্ক আপনাকে ঘরে বাইরে সব জায়গাতেই থাকতে হবে। আমাদের আরও একটি টেলিফোন, আমরা টেলিফোনে দেখে নিই যিনি রয়েছেন। আপনার প্রশ্নটি চটপট বলুন, কে বলছেন? বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? গড়িয়া থেকে রাজু বলছেন আমাদের সঙ্গে। টেলিফোনে একটু সমস্যা হচ্ছে, প্রশ্নটি বলুন হ্যান্ডসেটে বলুন। আপনি ফোন যেটি করছেন আপনার পাশে তো মিউনিসিপ্যালিটি রয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্নটি আমরা নিলাম। আমাদের কিছু কিছু আরবান এলাকা থেকেও আমাদের প্রশ্ন রয়েছে। আজকের অনুষ্ঠান যেহেতু শুরুতে আমাদের শ্রী ঘোষ বলেছিলেন যে আরবান ডেভেলপমেন্ট, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, স্বাস্থ্য দপ্তর একসঙ্গে এই ডেঙ্গু মোকাবিলায় কিন্তু কাজ করছে। আপনি আরবান এলাকা থেকে ফোন করছেন, আপনার পাশে আপনি সেখানে কিন্তু অবশ্যই জানান, মানে আপনার মিউনিসিপ্যালিটিতে জানান যারা আরবান এলাকাতে রয়েছে, এবং আপনার জায়গাটি আমরা নোট করে নিলাম, আমরা সংশ্লিষ্ট জায়গাও কিন্তু আমরা পৌঁছে দেব। একদম শেষ মুহূর্তে, আর ঠিক 2 মিনিট রয়েছে, ডক্টর ভট্টাচার্য শেষ মুহূর্তের টিপস। অবশ্যই আমাদের সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, আমাদের মাননীয় যুগ্ম সচিবও রয়েছেন। আমরা একটা কথা যোগ করার ব্যাপার, আমাদের স্বাস্থ্যকর্মীরা কিন্তু আমাদের বাড়িতে যাচ্ছেন, তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে ফিভার সার্ভে করছেন, তথ্য সংগ্রহ করছেন, তাদেরকে সহযোগিতা করুন। ভেক্টর কন্ট্রোল টিম রয়েছে, তারা বিভিন্ন জায়গায় কন্টেনার ম্যানেজমেন্ট করছে, তারা বিভিন্ন জায়গায় দেখা যায় সোর্স রিডাকশন করছে, তারা স্প্রে ওয়ার্ক করছে, তাদেরকে সহযোগিতা করুন। কোনো জায়গায় যদি জ্বরের তথ্য থাকে সেই তথ্যটাকে নিকটবর্তী স্বাস্থ্যকর্মীকে জানান। জ্বর হলে দ্রুত রক্ত পরীক্ষার ব্যবস্থা করুন। সরকারি হাসপাতালে যান, বাইরের থেকে ওষুধ কিনে খাবেন না, এবং যখনই মনে হবে কোনো ডেঞ্জার সাইন সিমটম ডেভেলপ করছে, যেগুলো বলা হলো, সেগুলো নিকটবর্তী হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে চিকিৎসার ব্যবস্থা করুন। এবং সম্পূর্ণভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে স্বাস্থ্য দপ্তর, পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তর, আমাদের আরবান ডেভেলপমেন্ট, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দপ্তর, আমাদের পুলিশ প্রশাসন সকলে মিলে, সাধারণ আমাদের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন সকলে মিলে আমরা একসঙ্গে কাজ করছি। সকলকে সহযোগিতা করুন, এবং সকলকে সহযোগিতা করার জন্যই কিন্তু আমরা এবছরে যেটা শুরু করেছিলাম, আমাদের কিন্তু প্রাদুর্ভাব কম, কিন্তু আমাদেরকে সচেতন থাকতে হবে যাতে আমরা এটাকে মেনটেন করতে পারি, এটাকে যাতে নিয়মিতভাবে এটাকে চালিয়ে যেতে পারি। শ্রী ঘোষ। না, আর কিছু বলার নেই, এটাই এক কথা, সবাই মিলে যদি আমরা এগিয়ে আসতে পারি প্রশাসনকে সাহায্য করার মাধ্যমে এবং নিজেরা সচেতন হওয়ার মাধ্যমে, তাহলেই এখান থেকে আমরা কিন্তু মুক্তির পথ দেখতে পারি। আমরা শেষ করব, আমরা কথা বলছিলাম ডেঙ্গু সচেতনতা নিয়ে। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অফিসার অন স্পেশাল ডিউটি ভেক্টরবোর্ন ডিজিজ ডক্টর সুদীপ্ত ভট্টাচার্য। ডক্টর ভট্টাচার্য, আবারও ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মাননীয় যুগ্ম সচিব শ্রী কৃষ্ণাভ ঘোষ, আপনাকেও ধন্যবাদ। আমরা আবারও ফিরে আসব আগামী মাসে অর্থাৎ 3রা অক্টোবর আমরা ফিরে আসব। আমাদের বিষয় থাকবে আনন্দধারা স্বনির্ভর দলের ক্ষমতায়ন নিয়ে আমরা কথা বলবো। আপনারা আমাদের অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই আপনারা চিঠি পাঠাতে পারেন। আমাদের অনুষ্ঠানের নাম উল্লেখ করবেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়নের আসর, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ, যুগ্ম প্রশাসনিক ভবন, ব্লক HC, প্লট 7, সেক্টর 3, বিধাননগর, কলকাতা 700106। আপনাদের সঙ্গে ছিলাম আমি মলয় ঘোষ। অনুষ্ঠান আপনারা একযোগে শুনছিলেন FM গোল্ড, আকাশবাণী গীতাঞ্জলি, আকাশবাণী মুর্শিদাবাদ, আকাশবাণী শান্তিনিকেতন, আকাশবাণী শিলিগুড়ি, বিবিধ ভারতী কলকাতার 101.8 মেগাহার্টসে
পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন আসর। ভালো থাকুন, ভালো রাখুন সবাইকে। নমস্কার।